এই আছে আচ্ছা, যিনি দেখছেন একটু কমেন্ট করুন। এটা আমার চ্যানেল ভ্রমণের কবিতা। আমি সবার সঙ্গে একটু আলাপ করতে এলাম, এটা আমার ফার্স্ট লাইভ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? অডিও ভিডিওটা কেমন আমি বুঝতে পারছি না, যাই হোক তবু আমার সামনে আসছে। অডিওটা কি শোনা যাচ্ছে, মানে আমাকে শুনতে পাচ্ছেন? যিনি যিনি এসছেন একজন রয়েছেন কি? তো ছোট ভার্টিক্যালি করলে বোধহয় চলে আসছে, দেখছিল এরকমই হয়। 1 মিনিট হয়েছে, তো না একটু টাইম লাগবে। আচ্ছা, আমি ভ্রমণের কবিতা চ্যানেল থেকে এসেছি। আমি ভ্রমণ, আমি নিবেদিতা গোস্বামী, আমি ভ্রমণ নামে লিখি। তো কাউকে তো আমি এখানে দেখতে পাচ্ছি না, এটা আমার ফার্স্ট লাইভ। আমি আমার ইন্ট্রোডাকশন দিচ্ছি। এটা আমার রিসাইটেশন চ্যানেল। এখানে আমি আমার লেখাগুলো যেরকম রিসাইট করি, সাথে আমার ভালো লাগা যে লেখাগুলো, সেই লেখাগুলোকে আমি এখানে রিসাইট করি, মানে আপনাদের বিনোদনের জন্য শোনাতে চাই আপনাদের। আমি এসেছি শুধু একটা কারণেই, যে কেমন লাগছে এবং আপনারা আর কি চান। এটা মূলত আমার রিসাইটেশন চ্যানেল, তবে আমি চেষ্টা করব আরো এন্টারটেইনমেন্টের কিছু ব্যবস্থা করতে। যেমন ধরুন আমার মেয়ের গান বা এইগুলো আমি আনার চেষ্টা করব। তো মূলত আমি রিসাইটেশন চ্যানেল, তো আমার রিসাইটেশনে আপনারা আর কি কি এক্সপেক্ট করেন? আমি গল্প পাঠ করব বা এরকম কিছু যদি শুনতে চান, কোন গল্প, কার গল্প ভালো লাগে, আমার কিছু শোনাবো। আমি যিনি আছেন তিনি প্লিজ একটু কমেন্ট করুন, প্লিজ কোঅপারেট মি। এটা আমার ফার্স্ট লাইভ, একটু কনফিউজড আছি, ভয় ভয় করছে, মানে ঠিক বুঝে উঠতে পারছি না। আমি ফেসবুকে লাইভে আসি বারে বারে, তো ওখানে তো একদম চেনা পরিচিত বন্ধু, এখানে তো সেটা নয়। আমি চেনা পরিচিত হতেই কিন্তু এখানে এসেছি। বন্ধুত্ব হোক, আমার সাহিত্যের সঙ্গে আলাপ হোক, আমি যে সাহিত্যের সঙ্গে যুক্ত সে তার সঙ্গে তো বটেই, এবং যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমার আপনার আলোচনায় তো আমিও সমৃদ্ধ হব। যিনি আছেন প্লিজ একটা কমেন্ট করুন। কি হলো? আচ্ছা, আপনি কি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? একটু বলুন না, মানে আমার রিসাইটেশন বা আমি যেগুলো পাঠ করি সেগুলো কেমন লাগে, এতদিন কেমন লেগেছে, বা কি ধরনের আপনাদের এক্সপেকটেশন, সেটা একটু জানান প্লিজ। আমাকে শোনা যাচ্ছে কিনা সেটুকু তো অন্তত জানান। নো রেসপন্স। আচ্ছা, আপনি না রেসপন্স করুন। আমি এখানে কজন আছে একটু দেখে দিতে বলতে পারবি? কি হয়েছে তাতে? আচ্ছা, দুজনকেই আমি আমার নমস্কার জানাচ্ছি, অনেক শুভেচ্ছা। যদিও গরমকাল, তবুও যেহেতু এখনো বৈশাখ মাস আসেনি, পয়লা বৈশাখের আগে অবধি
বাসন্তী শুভেচ্ছা জানানো যায়। তো বসন্তের রঙিন শুভেচ্ছা জানাচ্ছি। রঙিন যদিও নেই, যে পরিমাণ গরম পড়েছে, রঙিন যদিও নেই। আচ্ছা, আচ্ছা, লাইভটা আমি প্রথম আজকে এসেছি তো, মানে লাইভে আসতে খুব অসুবিধা হচ্ছিল, কিছু একটা মানে সিস্টেমের কোনো গন্ডগোলের জন্য কিছু অসুবিধা হচ্ছিল, ভার্টিক্যালি আমি নিতে পারিনি লাইভটাকে। আর কমেন্টও আসছে এত স্মল, ছোট। দেখা যাচ্ছে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখানে কি লাইভে কাউকে জয়েন করানো যায়? না বোধ, আমি এটা একদম মানে ফেসবুকের লাইভ সম্পর্কে যেরকম জানি এইটা জানি না। ওয়ান সেট ভাই, মানে এখানে এই টপ চ্যাটস গুলো দেখা যাবে যে এটা এত বেশি ছোট হয়ে গেছে স্ক্রিনটা, বাট আই এম ওয়াচিং দ্যাট। তুই দেখতে পাচ্ছিস? লাইক দিস। তুই আমাকে বল এটা এত ছোট স্ক্রিন কেন হয়ে গেল? আমি ক্রোম থেকে মানে ইয়ে করেছি। আচ্ছা, তাহলে আমাকে ওটা দিয়ে একটু দেখি। How can you watch? This one is in আমার চ্যানেল থেকে দেখেছি। কি করবো, কিছু তো দেখতে পাচ্ছি না। কি বলবো, কেউ তো মানে কারোর কমেন্ট যদি না দেখতে পাই তাহলে আমি কোন বেসিসে এগোবো, বলবো কি করে? কিন্তু জানার দরকার না। আচ্ছা, যাই হোক, আমি তাহলে কি আমার কিছু করে শোনাবো? আচ্ছা, মানে গতবার বৈশাখে, মানে পয়লা বৈশাখে, এপ্রিল মাসে আমার এই বইটা প্রকাশ হয়েছিল, বার্তা প্রকাশনী থেকে। এটা নৃশংস ধর্ষণের বলি, আতঙ্কের লকডাউন, দুটোই সমাজ দর্পণের উপর লেখা। এটা মানে বইটা একটা মূলত সমাজ দর্পণ, সমাজের বিভিন্ন যে হিংসাত্মক ঘটনা, বিশেষত রেপ কেস, তো হাঁসখালির ধর্ষণ বা কামদুনির ধর্ষণ, এই কাহিনী এবং লকডাউনের যে আতঙ্ক, তাই নিয়ে একটা উপন্যাসিকা এখানে লিখেছি। তো এইটা আপনারা, আমি এখানে দিয়ে দেব ফ্লিপকার্টের লিংক, এখান থেকে নিতে পারেন যদি মনে করেন যে নতুন লেখিকার বই পড়বেন। তো বইটা কিন্তু পাঠক মহলে ভীষণ সমাদৃত হয়েছে। আর এইবার বুক ফেয়ারে আমার এই কাব্যগ্রন্থ বেরিয়েছে, নকশিকাথার জীবন গাথা। তো এখানেও মূলত বাস্তবধর্মী কবিতা, কবিতা নয় ঠিক বলবো না, এটা কাব্যনাট্য, পছন্দ হয়েছে সবার। তো এখান থেকে এখনো আমি তেমন ভাবে এখানে দিয়ে করিনি, মানে আমার এই চ্যানেলে এখনো সেইভাবে আনিনি, কারণ যেহেতু নিউ রাইটার, অনেকেই হয়তো পছন্দ করবেন কিনা, তো সেই কারণেই আমি আজকে এসেছি আপনাদের সঙ্গে একটু পরিচিত হতে, আপনাদের ভালো লাগাগুলো জানতে এবং আমি সমৃদ্ধ হতে। তো এখান থেকে আমি পড়ে শোনাবো, মানে পাঠ করব। নিজের কবিতা তো সাধারণত মুখস্থ থাকে না, আর আজকাল মুখস্থ কেউ করেও না। এছাড়া আমার কাছে বিভিন্ন কালেকশন, যেগুলো জয় গোস্বামী বা যেটা আর কি আমার কাছে আছে, আমি মানে রিসাইট করব। তো যে একজন দুজনের কমেন্ট যদি দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো। আর একটা বই বেরিয়েছে আমার, সেটা হচ্ছে মহাকাব্যে উপেক্ষিত
উপেক্ষিতা। এখানে মহাকাব্য বলতে আমাদের দুটো, যে রামায়ণ এবং মহাভারত, ভারতবর্ষের সবচেয়ে বড় মহাকাব্য যেটা রামায়ণ এবং মহাভারত, এখানে ব্যাসদেব এবং বাল্মীকি এই দুজনের লেখার উপরে আমি কিছু বিশ্লেষণ করেছি। এটা বলতে পারেন এটা আমার নিজের বিশ্লেষণ। তো সেখানে বিভিন্ন নারীদের, যেমন দ্রৌপদী, উলুপি, সীতা, উর্মিলা, বিভিন্ন নারীরা উপেক্ষিতা হয়েছেন মনে হয়েছে। তো তাদের উপেক্ষার কাহিনী তাদের মুখ দিয়ে এখানে বলেছি, মানে তাদের জবানিতে এখানে বলেছি। এই বইটিরও লিঙ্ক দিয়ে দেব, যদি মনে হয় সংগ্রহ করবেন। আর এই বইটা থেকে যদি পছন্দ করেন, আমি দেখবো যদি ভিউ দেখে অন্তত বুঝতে পারবো যে পছন্দ করছেন কিনা। অবশ্য ভিউ দেখে বোঝা যায় না। একেবারে নতুন চ্যানেল আমার, পাশে থাকলে ভালো লাগবে, পাশে থাকলে আমারও ভালো লাগবে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। আজকে মনে হচ্ছে যে বোরিং লাগছে বা কিছু, যাই হোক, এটা হতেই পারে। আজকালকার মানুষ অন্য বিনোদনে অভ্যস্ত, রিলস দেখে দেখে অভ্যস্ত। তারপর আরো কিছু আমি বলতে চাই না। অশ্লীলতা মুখ্য উপাদান হয়েছে বর্তমান এন্টারটেইনমেন্ট মানে এই জগতের। তো সেই অশ্লীলতা ছাড়াও যে বিনোদন হয়, বিনোদন যে শালীনতা মানে রেখেও যে করা যায়, তার প্রমাণ অনেকেই দিচ্ছেন, আমিও দেওয়ার চেষ্টা করব। অনেকটা সামাজিক কারণে হয়তো আমার এই গ্রাউন্ডে আসা। লেখা আমার বরাবরই অভ্যেস, বিভিন্ন ম্যাগাজিনে বেরিয়েছে, বেরোতো এতদিন। তো এই 2 বছর নয়, গতবার এপ্রিল থেকে আমি বই প্রকাশ করছি। মানে আমি যে বই প্রকাশ করছি তা নয়, আমার লেখা সোশ্যাল মিডিয়া থেকেই কালেক্ট করছে এই প্রকাশনা, এবং তারাই বের করছে। তো যথেষ্ট সহযোগিতা করছে। তো আমার সঙ্গে যদি আপনারা থাকেন তাহলে আমারও ভালো হবে, মনে হয় আপনারাও ঠকবেন না। অশ্লীলতা বা যেটা চটুল জিনিস, সেটা তো দেখে চলেছেন, ওটা তো ওটাতেই বরঞ্চ আস্তে আস্তে একঘেয়ে হয়ে পড়বেন। হ্যাঁ, ওটাই মানে চিরন্তন নয়, চিরন্তন কিন্তু সাহিত্য, চিরন্তন সংস্কৃতি। সাহিত্য সংস্কৃতির হাত ধরে পৃথিবী চলেছে, কিন্তু পৃথিবী ধ্বংসের মুখে যাচ্ছে অশ্লীলতার জন্য। আজকাল যেভাবে রিলস করা হচ্ছে, তো সেগুলো জানি না আপনাদের কার কিরকম পছন্দ। যেরকম মমতা শঙ্করের একটা সামান্য কথা নিয়ে, মানে ওনার ওপিনিয়নটা উনি দিয়েছেন, তো তাই নিয়েও অনেক জলঘোলা হলো। এ ব্যাপারে আর আমি মানে এই বিতর্কের মধ্যে আমি যেতে চাইছি না। আজকে মূলত আমি প্রথম লাইভে এসছি, 2-1 জন আছেন বোধহয় সঙ্গে, আমি বুঝতে পারছি না কিছু, এত স্ক্রিনটা ছোট, ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কেউ কমেন্ট করেও থাকেন আমি দেখতে পাচ্ছি না, ক্ষমা করবেন। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, মানে বেশিক্ষণ জ্বালাবো না। আমি একটা মানে আমার বই থেকে একটা আবৃত্তি করব, আর জয় গোস্বামীর ভালো লাগা একটা কবিতা, ও আরেকটা আমি আজকে মানে আবৃত্তি করব বলে ভেবেছি। আবৃত্তি নয়, ধরুন পাঠ করব। আমার ভীষণ পছন্দের একজন কবি, তিনি হচ্ছেন স্বপ্নীল চক্রবর্তী। তিনিও নিউ রাইটার, কিন্তু আমার ভালো লাগে ওনার লেখাগুলো, ভীষণ স্মার্ট লেখা এবং ভালো লাগে কবিতা। তো আগে সেটাই পড়ে শোনাচ্ছি, নাকি আমার কবিতা আগে পড়ে শোনাই? ঠিক আছে, সঙ্গে থাকুন প্লিজ, চলে যাবেন না যে 2-1 জন আছেন। আজকে যে থাকলেন আমার সঙ্গে, এটা কিন্তু আমার মনে থাকবে। আমি মানে চিরকাল কৃতজ্ঞ থাকবো এই কারণে, কারণ এটা আমার প্রথম লাইভ। আমি কনফিউজড, ভীষণ কনফিউজড, বুঝতে পারছিলাম না, মোটামুটি লাইভে আসতে পারছিলাম না, কিছু সিস্টেম অনেক কিছু জানি না, তো সেই কারণেই হয়তো আসতে পারছিলাম না। তো আমার কন্যাটি অনেক চেষ্টা চরিত্র করে এনে দিল। আমি সিস্টেমের অনেক কিছুই বুঝি না, ওই মূলত এটাকে দেখাশোনা করে, আমি কন্টেন্ট দিই। সেই কন্টেন্ট গুলো কেমন লাগে আমি বুঝতে পারি না, কারণ কোনোটায় ভিউজ পড়ে অনেক বেশি, আবার কোনোটায় পড়ে না। যেটা আমার পছন্দের তাতে দেখা গেল ভিউজ পড়ছে না। কারণটা কি আপনাদের পছন্দ হচ্ছে না, সেটা আমি ঠিক বুঝতে পারলাম না।
আমি ঠিক সেই রকম সুরেলা কণ্ঠ আমার নই, মানে যে নয় যেটা কি যাকে বলে মধুকণ্ঠী, সেটা আমি নই। তবে আমার লেখাগুলো আমি করি এবং যারা শোনেন তারা ভালো বলেন। আপনাদের কাছে ভালো লাগবে কিনা আমি যে সেটা বুঝতে পারি না, পারছি না এখনো। আস্তে আস্তে নিশ্চয়ই ভালো লাগবে, আই এম শিওর অফ ইট। আড্ডা দিতে দিতে মানে কথা বলতে বলতে মনের কাছাকাছি চলে আসবেন, আর অনেকটাই কি বলবো, মনের কাছাকাছি চলে আসলে তাদের সঙ্গে তো হৃদ্যতা বাড়ে, তো হৃদ্যতা যত বাড়ে সখ্যতা বাড়ে, ভালো লাগবে হয়তো। একটু আসুন না, একটু সাহিত্য সংস্কৃতির দিকে আসুন না, আমাদেরও সুযোগ দিন। আমরা তো পারবো না সেই অশ্লীলতা করতে, তো আমাদেরও সুযোগ দিন। সমাজ একটু এগোক, সমাজ একটু উন্নত হোক। যেভাবে রিলস হয়ে হয়ে যেভাবে আমি চ্যানেলগুলো এক একটা স্ক্রল করতে করতে গেলে না, সব চ্যানেলের কথা বলছি না, মূলত এখন তো মানে যেটা কি ডেইলি ব্লগ যেগুলো, সেগুলো তো একেবারে ভর্তি হয়ে গেছে। আর একঘেয়ে সেই ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না করা, এগুলোতেও দেখছি ভিউজ হচ্ছে। যে হয়তো হ্যাঁ এটা হতে পারে, কারণ মানুষের ঘরের কথা জানতে মানুষ খুব ভালোবাসে। তো একটু নিজেদের রুচি মানসিকতা একটু চেঞ্জ করলে ক্ষতি কি, ভালো লাগবে। রিলস দেখছে মানুষ এবং এমন নগ্নতা তাতে দেখানো হচ্ছে যে সহ্য করা যাচ্ছে না। আমি একজন মহিলা, তো একজন মহিলা হয়ে আমার মানে দৃষ্টিকটু লাগছে যে এই কি নগ্নতা, হ্যাঁ, শালীনতার কোনো মানে টাচ নেই কোথাও। এ ব্যাপারে কি কমেন্ট করছেন না করছেন সত্যি আমি বুঝতে পারছি না, পরে আমি কমেন্ট গুলো দেখবো, দেখে আমি উত্তর দেব। আমাকে ক্ষমা করবেন, কারণ একদম স্ক্রিনে এত ছোট আসছে যে কি বলবো আমি কিচ্ছু করতে পারছি না। সাথে থাকুন। হ্যাঁ, আমি আমার একটি কবিতা পাঠ করছি। আমার কবিতাগুলো মূলত কাব্যনাট্য, অনেকটা বড় বড়, তাও আমি খুব ছোট দেখে একটা কিছু পাঠ করছি, দেখুন ভালো লাগে কিনা। আচ্ছা, আমি কি এক পোয়া দুধ এখানে দিয়েছিলাম? না না, এখানে দিয়েছিলাম কি? আমি আমার চ্যানেলে দিয়েছি। চ্যানেলে এক পোয়া দুধ হ্যাঁ দিয়েছিলাম। এখান থেকে একটু এক পোয়া দুধ বার করে হচ্ছে সূচিপত্রটা একটু। আচ্ছা, আমি প্রথমে পড়ছি, মানে পাঠ করছি এক মুঠো সুখ। আজ একটু অন্যরকম লিখতে ইচ্ছে করছে, অন্যরকম। মানে আমি ঠিক যেমনটা লিখি তেমনটা নয়। আর শুধু ভালো লাগার গল্প বলি, মেয়েবেলার সেই ভালো লাগা, নাম না জানা সুখ, বোতলে জমানো গুটি পোকার প্রজাপতি হয়ে উঠতে থাকা রঙিন ডানায় ভর করে। আকাশকে শুভেচ্ছা পাঠানোর ইচ্ছে আজ আমাকে ছুতে চেয়েছে। বাড়ির সামনের শিউলি গাছটা থেকে রোজ ভোরবেলায় মায়ের আঁচল উজাড় করে যে আনন্দ, আজ আবারও আমাকে হাতছানি দিয়ে ডাকছে। শীতের দুপুরে মায়ের সাথে উল কাটা হাতে ছাদে গিয়ে আধবোনা সোয়েটারের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতে রং বেরঙের উলের মাঝে নিজেকে জড়িয়ে নেওয়ার সুখ কল্পনা, হায় আজ আবার আমার স্বপ্নে উকি দিচ্ছে। ঠাম্মার হাতের হরেক রকম আচার আর শুকাতে দেওয়া বড়িগুলো সারাটা দুপুর আগলে রেখে আদর খাওয়ার ইচ্ছে কেন যেন আবার আমায় ঘিরেছে আজ। ঘুড়ির সুতোয় মাঞ্জা দিয়ে দিগ্বিজয়ের হাসি নিয়ে পাড়ার সবচেয়ে বখাটে ছেলেটার সাথে ভো কাট্টা বলে দৌড়, কিংবা কবজিতে কবজি মিলিয়ে পাঞ্জা কষার সুখ।
কি ভীষণ আপন লাগছে আজ। আইসক্রিম, এই ডাকটা শুনে ছুটতে বাইরে এসে কাঠিতে ভরা এক মুঠো সুখ আবার কিনতে ইচ্ছে করছে। পেপার কাপড় ক্লিং ক্লিং শব্দে বাদল কিংবা নন্টে ফন্টে চাঁদ মামা আর কিশোর ভারতী সুখ তারা আছে আনন্দ মেলাটাও। রূপকথার ওই অচিনপুরে আজ বড্ড ঘুরতে ইচ্ছে করছে। করলাম এক মুঠো সুখ, কলমে ভ্রমণ। আচ্ছা, এখানে রয়েছেন কেউ, কিন্তু কেমন লাগলো বা কি আমি কিছু জানতে পারলাম না। পরে নিশ্চয়ই আমার কন্যার সহায়তায় জানতে পারবো। আর আচ্ছা ঠিক আছে, এটা কোনো ভাইটাল ব্যাপার না। আমি এখানে এসছি, কোথায় আছে, 87 আছে, কিন্তু এখানে মিলছে না। হ্যাঁ, আমি আর একটা কবিতায় আসছি। গলাটা না খুব ডিস্টার্ব আছে। এমনিও আমার না ফ্যারিঞ্জাইটিস হয়েছিল, আর একটু থাইরয়েডের প্রবলেম আছে, যে কারণে আমি আগে যেভাবে রিসাইটেশন করতাম আমি সেভাবে না করতে পারি না। আগে বিভিন্ন ফাংশনে আমি রিসাইটেশন করতাম না। ওটা করিস না, আমি বলে দিলাম রিসাইটেশন করতাম না। আমার মেয়ে একটা লজেস দিতে চাইছে আমার গলাটা একটা প্রবলেম হচ্ছে বলে। ও আছে, পাশেই আছে, ও ভীষণ ভাবে আমাকে মানে দেখে রাখে, একদম দেখে রাখে মায়ের মতো। মানে মেয়েকেই মা ভাবি, আমি মা বলি ওকেই। আমি আমার খুব ছোটবেলায় মা মারা গিয়েছেন, বেশ ছোটবেলায়, আমার বিয়ে হয়নি বা অনেকদিন আগে। তো তারপরে আমার ধারণা যেটা, যে ইনকার্নেশন হয়েছে, মানে মাই রিভার্ট হয়ে এসেছেন। জানি না এই ধারণাটা সবাই বিশ্বাস করেন কিনা, আমি শোনাবো। এরপরে আবার লাইভে আসবো যখন, আমি এই ব্যাপারে অনেক কিছু বলবো। আজ ততটা বলবো না, কারণ সেইভাবে লোকজন নেই। হয়তো আমার এই লাইভটা দেখে আরো অনেকে আসবেন, ভিউয়ার্স আরো বাড়বে আশা করি। তো আমি যেটা বলছি এখন পড়ে শোনাচ্ছি, এক পোয়া দুধ। এটাও স্বরচিত, এটাও এই বইটার মানে বইটাতে রয়েছে, লক্ষ্মীকাথার জীবনগাথা। এটা প্রথম খণ্ড, এরপর দ্বিতীয় তৃতীয় খণ্ড বেরোবে, মানে সব তো আর একবারে পাবলিশ করা সম্ভব হয়নি। ফি বছর ভরা শাওনে ঘরবার মোর এক হয়ে যায় গাঙের কালো জলে। পারে যে উনান পাতা ছিল সোমবছর ভাত ফুটানোর তরে, আর ভেঙে তাও চলে গেছে কাল সর্বনাশী গাঙে। নাওখানা বেয়ে মাঝে গেছে তাও ভরা বাদরের ঢেউয়ে, মাছ ধরে এনে তাই বেচে দুটো ভাত জোগাড়ের আসে। এইটা কিন্তু ভীষণ ট্র্যাজিক কবিতা একটা। প্রতি বছর যে বন্যা হয়, আমাদের এখানেও ভীষণ বন্যা, মানে 21 সালে একদম ভেসে গিয়েছিল। তো প্রতি বছর যেটা হয়, সাধারণত নদী পাড়ে তো ভেসে যায়, মাঝিরা যে সমুদ্রের পাত, মানে যখন বৃষ্টি বাদলের সময় শুধু বলছি না, বিভিন্ন মানে যখন দুর্যোগ গুলো আসে, সেই রকম একটা সময়ের কথা এখানে বলছে, যে বলা হচ্ছে। সেই সময় মাঝিরা যখন যায়, মাঝিরা তো প্রাণ হাতে করেই যায়, তো তারা ফিরে আসবে কিনা সেটাও ঠিক থাকে না। সরি, তার স্ত্রী বলছেন, নাওখানা বেয়ে মাঝি গেছে তাও ভরা বাদরের ঢেউয়ে, মাছ ধরে এনে তাই বেচে দুটো ভাত জোগাড়ের আসে। কোলের বাছা কান দুধ টেনে টেনে একটুকু না পেয়ে কেঁদে কেঁদে হাত ধরে শেষে ঘুমিয়ে পড়েছে কোলে। ওদিকের ওই ভাঙা কারখানায় ময়নাটা ছিল কাইতক, দুধ দিয়েছিল মোর ছানাটারে ওর ছাওয়ালের সাথে কোল ভাগ করে। পেট ভরেছিল তাও খানিক। আজ সাঁঝে তাই ময়নার ঘর গেলাম বড় আশা লিয়ে বুকে, কোলের ছানাটার কান্না থামাতে একটু দুধের লেগে।
আধার ঘরে পেদিম জ্বলেনি, দেখে কাঁপন লাগলো বুকে। ময়না নাকি আজ বিহানে চলি গেছে ওর বাপের থানে, ভাই এসে নিয়ে গেছে। শূন্য চোখে শূন্য বুকে ফিরছি আমার ভাঙা ঘরে, মিয়া যদি মোর ঘরে ফিরে আসে, দুটো সাল নিয়ে মোর লেগে। ঘরের সাল থিকা খড় পেরে তয় দুটো ভাত ফুটায়ে খেতে পারলি, মনে নয় পুয়াখানিক দুধ আসবে পোড়া বুকে, তোমার দুধের বাছার লেগে। লইলে আমার উপায় কি গো খোদা, ময়নাটা তো বাপের ঘর চলি গেছে। এক বুক দুধ সাথে করে ওর বাসার তরে, আমার বাসা তাইলে বাঁচবেটা কি করে, তুমি কয়ে দাও। ময়নার তো বাপ আছে, ভাই আছে, ভরসা জোগানোর তরে। এখন বাপের ঘরও আছে, আর আমার যে কিছুই নাই। মোর বাসার কি তয় খিদায় পরান যাবে, তুমি নাকি দয়াময়। বাপ ভাই লাই, সরি, বাপ ভাই লাই, ঘর বাড়ি লাই, সব একে একে কেড়ে নিয়েছো। দুধের শিশুর লেগে এক আধ পোয়া দুধ, তাও বুঝে রাখতে লাই গো মরেই পোড়া বুকে। কবিতার নাম আগেই বলেছি, এক পোয়া দুধ। ভীষণ মর্মস্পর্শী কবিতাটি, সবাই শুনতে খুব পছন্দ করে, তাই শোনালাম। কেমন লাগছে বলবেন। আজকে গলাটা ভালো নেই, তাও লাইভে এসছি হঠাৎ করেই, কারণ দেখছি ভিউজ পড়ছে না তো বটেই। আমি বুঝতে পারছি না কিভাবে আমি এগোলে মানে আমার চ্যানেলটাকে আপনারা কিভাবে গ্রহণ করবেন, আমাকে কিভাবে গ্রহণ করবেন, সেই মতামত নেবার জন্যই, সেই পরামর্শের জন্যই আজকে আমার এখানে হঠাৎ করেই লাইভে আসা। আমার শরীর খুব একটা ভালো নেই, পরে শোনাবো গল্প করে, মানে হবে তো নিশ্চয়ই আস্তে আস্তে। আবার আসবো আমি লাইভে যদি আপনারা চান। তো এই দুখানা আমি আমার বই থেকে আবৃত্তি করলাম। এবার জয় গোস্বামীর একখানা কবিতা পাঠ করি। আজকাল না সূচিপত্রে এত গন্ডগোল করে, এখানেও তাই দেখছি। আচ্ছা, আমি এখন পাঠ করব আমার প্রিয় কবি, ভীষণ প্রিয় কবি, ওনার সঙ্গে আমার অনেক আগে থেকে আলাপ। মানে আমি তখন কলেজ লাইফ, তখন থেকে ওনার সঙ্গে আমার আলাপ। ভীষণ ভালো লাগার কবি। কফি হাউসে তখন তো আমরা পাগল হয়ে যেতাম ওনার নামে, তো এখন বয়স হয়েছে তাও উনি সমানভাবেই প্রিয় রয়েছেন। এই বুক ফেয়ারেও দেখা হয়েছে ওনার সঙ্গে। আচ্ছা, আমি ওনার একটা কবিতা পাঠ করছি। কবিতাটির নাম প্রাক্তন। প্রাক্তন নামটা শুনে নিশ্চয়ই বুঝে গেছেন, যারা আমার চ্যানেলে আছেন তারা নিশ্চয়ই সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং কবিতা শোনেন বলেই রয়েছেন আমার চ্যানেলে। আমি আমার সব বন্ধুদেরকেই বলছি। তো প্রাক্তন নামটা শুনে বুঝে গেছেন যে কোন কবিতাটা আমি পাঠ করবো। ভীষণই বিখ্যাত কবিতা ওনার এটা। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নেয় কি নাকি ক্যান্টিনেই টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুর্গার মা কটায় আসে? আমায় তো ভোরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন খ্যাটখ্যাটে সেই নীল রংটা,
নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ কিনে দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফিরে দোকান ঘরে বাপাস দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। আচ্ছা, অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়? পাশের বন্ধু, ছাই পাশের বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের উপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গিলাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে। কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হোশ থাকে না। রাত বিরেতে কে দেখবে? কেন? ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন? তিনকুলে তো কেউ ছিল না, একেবারে একলা তখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে রেখে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খোলে, ঝক্কি পোহায় হাজার রকম? কার বিছানায় ঘুমোয়? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? নমস্কার। কেমন লাগলো আমার পাঠ জানাবেন নিশ্চয়ই, আশায় থাকবো। আমি চলে যাব আর একটা কবিতা, আমার পছন্দের একটা কবিতা, সুজিত প্রভু দেশাই, হাই ভাবি। আচ্ছা, আমার এই বাংলা কবিতা আপনার কেমন লাগছে? আমি সুজিত ভাইকে বলছি, আপনি কি বাংলা বোঝেন? একটু জানান। মানে উনি কি শুধু আছেন? আচ্ছা, আমি কিন্তু বাংলাতেই লিখি, বাংলাই বলি, বাংলা আমার ভাষা। আমি বাংলাতেই বন্ধুদের সঙ্গে কথা বলি। অন্য কোনো ভাষা, মানে এক্সেপ্ট ইংলিশ, এছাড়া কোনো ভাষা আমি সরগর নই। তো আমার বাংলা কবিতার চ্যানেলে আমি ইংরেজি ভাষাটাও বলবো না। যারা এসছেন নিশ্চয়ই আমার সঙ্গে সহমত এবং বাংলা বোঝেন নিশ্চয়ই, আশা করবো এটা। আর না বুঝলেও বুঝে নেবেন, আমার বন্ধু হয়ে বুঝে নেবেন, কেমন? আমি স্বপ্নীল চক্রবর্তীর নতুন, ওনার বই নতুন বেরিয়েছে, একদম নতুন কবি, উদীয়মান কবি, কিন্তু বাংলাদেশের কবি উনি। কিন্তু ওনার লেখাগুলো আমার ভীষণ ভালো লাগে, স্মার্ট লেখা লাগে। তো ওনার বইয়ের নামে একটি কবিতা, ওনার বইটার নাম হচ্ছে দীর্ঘতম স্নানের কাছে। এটাও বার্তা প্রকাশনী, মানে আমার প্রকাশনা, মানে আমার বই যেখান থেকে পাবলিশ হয়েছে, তো ওরা আমার ভীষণ কাছের বলে আমি আমার প্রকাশনাই বলি। আবার একটি বই বেরোবে, মানে এবছরই বেরোবে, সেটা নিয়েও আপনাদের সামনে আসবো। সেটা ভালো লাগবে মনে হয়, ভীষণ কাছের মনে হবে, কারণ আমার খুব কাছের প্রাণের কবিকে নিয়ে, প্রাণের কবি জড়িত সেই বইয়ের সঙ্গে। আচ্ছা, সেটা কিন্তু আমি পড়ে শোনাবো, মানে আমার ওই বইটা থেকে পাঠ করব অল্প অল্প করে। ওটা তো বড় একটা উপন্যাস বেরোচ্ছে, তো সেটা থেকে আমি আস্তে আস্তে পাঠ করে আপনাদের শোনাবো। সাথে থাকবেন এবং নিশ্চয়ই ভালো লাগবে। আমি একদম ডেফিনেটলি বলছি যে এবার যেটা আমার বই বেরোবে, আপনারা সঙ্গে থাকলে সেটা মানে আমি যখন এখানে নিয়ে আসবো সেটা ভালো লাগবে। এছাড়া আমি লাইভে আসবো আমার আরো কিছু গল্প নিয়ে, মানে আমি যেগুলো লিখেছি, তাছাড়াও আমি সবসময় যেগুলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আমার গল্পগুলো জীবনের বিভিন্ন গল্প,
তার মধ্যে ভূতের গল্পও আছে। ভূত বলতে আমি কিন্তু ভূতকে কোনো মানে খারাপ কিছু বলে, ভূত বলতে অতীত, অশরীরী, শরীর নেই যার, আত্মা। তো সেই আত্মা, প্লানচেট, এই গল্পগুলো আমার এই চ্যানেলে পাবেন কিছুদিনের মধ্যে। যদি আমি দেখি ভিউজ আসছে, মানে এই চ্যানেলটা থেকে আমি কিছু বন্ধুকে সঙ্গে পাচ্ছি, চ্যানেল থেকে আমার সত্যি কথা বলছি, এটাকে লোকে ভাবে যে ইউটিউব চ্যানেল তো আয়ের উৎস, তো আমি সেইভাবে চ্যানেলটাকে নিইনি। যদি হয় তো অসুবিধে নেই, কিন্তু আমি চ্যানেলটাই রয়েছি শুধু একটা কারণে, কারণ বর্তমানের যে অশ্লীলতা, বর্তমানের যে নগ্নতা, তার বিরুদ্ধে এটা এটা মানে সোচ্চার হওয়াটা আমার উদ্দেশ্য ছিল। এটা নীরবে নীরবে তার মানে সোচ্চার হওয়া। আমি সরাসরি তো বলতে পারি না তোমরা এসব করো না। যেরকম মমতা শঙ্কর বলেছেন যে আমি খারাপ মেয়েদের বলছি না, যে খারাপ মেয়ে বলতে তারা খারাপ নয়, তারা প্রয়োজনে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়াতে বাধ্য হয়, কারণ তাদেরকে কাস্টমার আকর্ষণ করতে হয়। কিন্তু আমাদের তো দুটো ভাত কাপড়ের অভাব নেই, তাহলে আমরা কি উদ্দেশ্যে সেইভাবে কাপড় পরে, সেইভাবে শাড়ি পরে, শাড়ির বদলে তো তাহলে ড্রেসও পরা যায়। শাড়ি তো মানে ভারতীয়দের সবচেয়ে মানে বনে দিয়া না রক্ষা হয়, যাতে সবচেয়ে সম্ভ্রম রক্ষা হয়। যেরকম মুসলিমদের বোরখা, ঠিক সেরকমই। আমি আজকে শাড়ি পরিনি, হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলছি, কারণ আমার আমি সবসময় অভ্যস্ত নই শাড়ি পরতে। কিন্তু শাড়ি যখন পরবো, তো সেই শাড়ির তো একটা মর্যাদা থাকবে, সেই শাড়ির আঁচলের তো একটা নির্দিষ্ট কাজ আছে। সেই শাড়ির আঁচলটাকে অযথা নামানো, অযথা আমি কেন বলবো অযথা, তোমার তো ভাত কাপড়ের অভাব নেই, তোমার তো আয় করতে হবে না অন্যভাবে, কাস্টমারকে আকর্ষণ করার প্রয়োজন নেই তোমার। হ্যাঁ, কোনো পুরুষকে আকর্ষণ করে তাকে অশ্লীলতায় নামানো, আমরা শুধু পুরুষদের দোষ দিই। কিন্তু সত্যি কথা, আমি নারী হয়েও স্বীকার করছি, নারীদের সমান দোষ, তারাও পুরুষকে অশ্লীল হতে বাধ্য করে। আমি বিভিন্ন মানে রিলস গুলো দেখি, তাতে কমেন্ট দেখি যে সেই একই মানুষ আমার মানে প্রোফাইলে এসে একরকম কমেন্ট করছেন, সেই মানুষই অন্যরকম কমেন্ট করছেন, তাতে কি বলবো, মূলত যৌনতা তাতে রয়েছে। হ্যাঁ, আর কিচ্ছু নেই। তাই সেই কথা বলা, সেই কমপ্লিমেন্ট, সবকিছুর মধ্যে শুধুমাত্র আছে যৌনতা। এটা তো ঠিক কাম্য নয়, সমাজটা তো দূষিত হচ্ছে, বলুন। তো আমি সেটাই বলছি যে আমি কোনো সুচিতা নিয়ে প্রশ্ন নয়, আমি সূচি বা অসুচির মধ্যে আসছি। প্রয়োজনবিহীন অশালীনতা, তার বিরুদ্ধেই আমার সোচ্চার হওয়া। আমার সঙ্গে অনেকেই আছেন, তারাও সহমত, এবং আমার এই বইগুলো ভীষণভাবে সমাদৃত পাঠক মহলে। আরো যা আমি লিখবো নিশ্চয়ই আমি আশা করি সেইভাবে সমাদৃত হবে, পাঠক মহলে গ্রহণযোগ্যতা পাবে। আপনাদের কাছেও সেই নিবেদন রাখলাম। আর একটা কবিতাই হোক, আমি অনেক বেশি হয়তো বলে ফেলছি, এটা আমি একটু ইমোশনাল, আমি আমার ইমোশন থেকে বলে ফেলছি। আমার রিলেটিভদের মধ্যেও এমন কিছু দেখছি, অনেক রিলেটিভের মধ্যে, যাদেরকে বারণ করবার কোনো ক্ষমতা আমার নেই, কারণ বলা হবে তুমি কি মা বাবা, তাহলে পেডিয়াট্রিক ডিসঅর্ডার রয়েছে তোমার মধ্যে। আমার বাড়ির লোক কিছু বলছে না, বাড়ির লোক বলছে না, তাদের শালীনতা জ্ঞান সেই পর্যন্ত তাই বলছে না, তারা অপরের ক্ষেত্রে সোচ্চার হচ্ছে, কিন্তু নিজের ক্ষেত্রে নয়। নিজের ক্ষেত্রে এভাবে চলতে থাকুক, কিন্তু আমরা একরকম থাকি, আমরা এই পথে হাঁটি, সাহিত্য আর সংস্কৃতির পথ ধরে হাঁটতে থাকি। দেখি না পৃথিবীটাকে বদলে দেওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে গাছ নিয়ে আজকে একটা লেখা পড়লাম, যে এই যে গাছ কেটে ফেলা হচ্ছে, পাহাড় ভেঙে ফেলা হচ্ছে, ক্ষতি হচ্ছে, তো প্রকৃতির ক্ষতি হচ্ছে, ঠিক তেমনই ক্ষতি হচ্ছে। নারী তো প্রকৃতিরই মানে স্বরূপ হচ্ছে নারী। তো সেই নারী যদি এইভাবে নিচে নামিয়ে নেয়, তো মাতা বসুন্ধরা তাতে ক্ষুব্ধ হচ্ছেন। চারিদিকে ভূমিকম্প, বন্যা ত্রাস, বিশেষত ভূমিকম্পের ত্রাস, প্রতিটা মানুষ ভয়ে ভয়ে থাকছে। বিভিন্ন জায়গায় এমন সমস্ত অ্যাক্সিডেন্ট শোনা যাচ্ছে যেগুলো শোনার কথা নয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে, হবেই তো। প্রকৃতি তার ব্যালেন্স করবেই। নারীর অশ্লীলতা প্রকৃতি মানতে পারছে না, প্রকৃতি নিজেই নারী, কিভাবে মানবে বলুন? তো আমি আজকে আমার লাইফ শেষ করব একটা স্বপ্নীল চক্রবর্তীর একটা কবিতা দিয়ে। কবিতাটির নাম
দীর্ঘতম স্নানের কাছে। তোমাকে যদি আমার মন খারাপের কথা বলি, ধরে নাও আমার মনের সবটুকু দায় দায়িত্ব তোমার, আমার সমস্ত শীত, সমস্ত আফসোস, ইনসোমনিয়া, জল তৃষ্ণা, মাঝরাতে ভুলভাল স্বপ্ন দেখে জেগে ওঠা, সবকিছু তোমার, তোমার এবং তোমার। তোমাকে আমার বিপদের কথা বলবো মানে আমাকে ঘিরে বেড়ে ওঠা সমস্ত আশঙ্কা কিন্তু তোমার। তোমাকে একটা ঘেমে নিয়ে একাকার দুপুরের কথা বলে দিলে বুঝে নিও তুমি একটা আদিবাসী গ্রাম, আমি বিপন্ন শহুরে নাভিশ্বাস। আমাকে নিয়ে যাচ্ছ তোমার একান্ত পাহাড়ে, ঝিরিপথ, ঝর্ণা, দীর্ঘতম স্নানের কাছে। ওখানে সন্ধ্যা হলে আগুন ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। তোমাকে যদি বিকেল বেলা আর সূর্যাস্তর কথা বলে দিই, আমার ধুলোবালি শার্ট, কাপুরি দুঃখ, লজ্জা, শরম, জন্ডিস, চুমু, সবটা তোমার, তোমার, শুধু তোমার। শুনলে আমার কবিতা শোনালাম, আমার বন্ধুর কবিতা শোনালাম, আর বিখ্যাত কবি জয় গোস্বামীর কবিতাও শোনালাম। আজ আর তেমন সময় নেব না, এরপরে আশা করি আমি লাইভে যখন আসবো আমি আরো বন্ধুকে সঙ্গে পাবো। জানি না এইভাবে যদি আসতে হয় তাহলে তো আমি কারো কমেন্টও করতে পারছি না, পরে আমাকে কমেন্ট করে তার উত্তর দিতে হবে, কারণ লাইভ স্ট্রিম কেন অসহযোগিতা করলো আমার সঙ্গে বুঝতে পারলাম না। অবশ্য নেটেরও ভীষণ ডিস্টারবেন্স, তবুও সবকিছু উপেক্ষা করেই তো আমাদের আসতে হবে, সবকিছুকে